মধ্যরাতেও তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরার অঙ্গীকার, নতুন করে একটি দলের ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। খুলনা বিভাগীয় সফরে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে লাখো জনতার ভিড়, বক্তব্য দেবেন কিছুক্ষণ পর। জুলাই অভ্যুত্থানে রাজধানী চাংখারপুলে 6 হত্যা মামলার রায় আজ। আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটিই প্রথম রায়, অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশা। এবং তীব্র তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, এ পর্যন্ত 7 জনের প্রাণহানি, 24টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি, বিদ্যুৎহীন 10 লাখ মানুষ, 16,000-এর বেশি ফ্লাইট বাতিল। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। সরকার গঠন করতে পারলে যে কোনো মূল্যে দুর্নীতি টুটি চেপে ধরবে বিএনপি। নারায়ণগঞ্জের নির্বাচনী জনসভায় এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিগত 15 বছর যেভাবে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, নতুন করে ষড়যন্ত্র করছে একটি দল। গণতন্ত্রের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। কামরুল হাসানের রিপোর্ট। রোববার দিনভর কয়েকটি নির্বাচনী জনসভায় অংশ নেয়ার পর রাতেও ব্যস্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মধ্যরাতে যোগ দেন নারায়ণগঞ্জের জনসভায়। শীতের মধ্যেও প্রিয় নেতার জন্য অধীর আগ্রহে নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের বালুরঘাট মাঠে তারেক রহমানকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো মানুষ। তারেক রহমান বলেন, বিগত 15-16 বছর আমিডামি নির্বাচন হয়েছে, এখন আবারও ভোট নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। বলেন, সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে 12ই ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগ করে অধিকার বুঝে নিতে হবে। বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমিডামি নির্বাচন হয়েছে, নিষিদ্ধাতের নির্বাচন হয়েছে। এখন আবার ষড়যন্ত্র হয়েছে যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ কেউ মাথা খারাপ হয়ে গেছে। ক্ষমতায় এলে খাল খননের মাধ্যমে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটতে চান তারেক রহমান। প্রতিশ্রুতি দেন নারায়ণগঞ্জ এলাকায় নদী খনন ও জলাবদ্ধতা নিরসনের। এখানকার অনেক নদী নালা খাল বিল বন্ধ হয়ে গেছে, ফলে শহরের মধ্যে সহ বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয়। একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয়। আমরা পুনরায় শহীদ জিয়ার সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। বলেন, ক্ষমতায় গেলে টেনে ধরা হবে দুর্নীতির লাগাম। দেশের আর্থ সামাজিক উন্নয়নের পাশাপাশি মানুষের অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই। এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। এর আগে কুমিল্লার 14 গ্রাম, সোয়াগাজী ও দাউদকান্দিতেও জনসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কেউ যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে, ভালো করুক, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা ভাই আপনাদের জন্য, দেশের জন্য কি করতে পারবো, কি করব, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি। মঙ্গলবার গাজীপুর ও ময়মনসিংহে নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপি চেয়ারম্যান। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারণার 5ম দিনে খুলনা বিভাগীয় সফরে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে জনসভায় অংশ নেবেন তিনি। সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানবো তার কাছে। শফিক। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ 11 দলীয় একটি জনসভায় অংশ নিতে কুষ্টিয়া শহর যেটি আছে সেই কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আসবেন এবং তার এখানে আসার কথা ছিল সকাল 10টায়, কিন্তু আমরা দেখছি যে তিনি এখনো এসে পৌঁছায়নি। তবে পুরো মাঠ অর্থাৎ শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম এই মুহূর্তে পুরোপুরিভাবে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী মানুষ তারা ভোর থেকেই আসলে এই স্টেডিয়ামে আসা শুরু করে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুরো স্টেডিয়ামের যে মাঠটি, সে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এরপর যে গ্যালারি আছে সেই গ্যালারিতেও এক প্রকার লোকারণ্য অবস্থা। আমরা যে বিষয়টি জানি যে এর আগে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হবার পর গত 23 ও 24 জানুয়ারি রংপুর বিভাগের একাধিক জেলায় তিনি একাধিক কর্মসূচি পালন করেছে। এরপর আজ থেকে তিনি তার এই খুলনা
বিভাগীয় যে সফর কর্মসূচি সেটি শুরু করলো এবং সেটির শুরু হচ্ছে খুলনা বিভাগের উত্তর প্রবেশদ্বার খ্যাত এই কুষ্টিয়া থেকে। কুষ্টিয়ায় আজকের এই জনসভাকে ঘিরে স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনী তারা তো সজাগ আছেই। আমরা আরো যে বিষয়টি দেখতে পাচ্ছি যে কয়েক হাজার স্বেচ্ছাসেবক যারা আসলে জামায়াতের দলীয় কর্মী তারা কিন্তু এই জনসভাটিকে সফল করার জন্য নানাবিধ প্রস্তুতি সম্পন্ন করেছে। এবং আর একটি যে বিষয় উল্লেখ্য সেটি হচ্ছে তিনি ঢাকা থেকে আকাশপথে এই কুষ্টিয়ায় জনসমাবেশে অংশ নেওয়ার জন্য আসবেন। কুষ্টিয়ার পর তিনি চলে যাবেন মেহেরপুরে, তারপর তিনি দুপুরে মেহেরপুর থেকে সড়ক পথে যাবে চুয়াডাঙ্গা এবং চুয়াডাঙ্গার পর আজ সর্বশেষ যে জনসভাটিতে অংশ নেবেন সেটি এই খুলনা বিভাগের ঝিনাইদহে রয়েছে। এবং এই 4 জেলায় 4টি জনসভার পাশাপাশি তিনি একাধিক পথসভায় অংশ নিয়ে খুলনা বিভাগের মানুষজনের জন্য তার যে আলাদা পরিকল্পনা রয়েছে এবং নির্বাচনে জয়ী হলে তিনি কি করবেন সে বিষয়গুলোই আসলে তুলে ধরবেন বলে আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে আজ যে 11 দলীয় দলের যে জনসভা সেই জনসভার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়। জুলাই আগস্টে আন্দোলনে রাজধানী চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার রায় আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ রায়টি ঘোষণা করা হবে। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে এই মামলায় আসামি করা হয়েছে। তাদের মধ্যে পলাতক রয়েছে 4 পুলিশ কর্মকর্তা। প্রসিকিউশনের অভিযোগ 24-এর 5 আগস্ট ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন। পরে কর্মরত পুলিশ সদস্যরা চাইনিজ রাইফেল ব্যবহার করে গুলি করে, যা প্রমাণে 19টি ভিডিও আদালতে জমা দেয় প্রসিকিউশন। গেল 20 জানুয়ারি এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানী চানখারপুলে 6 শিক্ষার্থী হত্যা মামলার আজ রায় হওয়ার কথা রয়েছে। এই মামলাতে মূল আসামি হিসেবে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ মোট 8 পুলিশ সদস্য। কিন্তু এর মামলার মূল যে আসামিদের মধ্যে যে 4 পুলিশ কর্মকর্তা তারাই পলাতক রয়েছেন। এর বাইরে যে 4 পুলিশ সদস্য যারা গ্রেফতার রয়েছেন তাদেরকে কিছুক্ষণ আগে আদালতে উপস্থিত করা হয়েছে। এদের মধ্যে যে যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের মধ্যে একজন হচ্ছেন কনস্টেবল সুজন, যাকে দেখা গেছে যে আন্দোলনের সময় তিনি চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করছিলেন। সেই কনস্টেবল সুজনকেও কিছুক্ষণ আগে আদালতে হাজির করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে তিনি খুব স্বাভাবিকভাবেই তিনি আদালতে এসে উপস্থিত হন এবং এখানে গিয়ে পৌঁছান। তো এই প্রসিকিউশন বলছে যে ঘটনার দিন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেস বার্তার মাধ্যমে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করার নির্দেশ দেন এবং সেই নির্দেশ মোতাবেক সেখানে মাঠে কর্মরত যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে তাদেরকে সরাসরি লক্ষ্য করে গুলি করে এবং এই সময়ে বহু হতাহতের মধ্যে 6 শিক্ষার্থী নিহত হন, যাদের মধ্যে রয়েছে শাহরিয়ার খান, আনাস, রাকিব হাওলাদার, মানিক মিয়া সহ মোট 6 জন। এই মামলাতে প্রসিকিউশন তাদের অভিযোগের প্রেক্ষিতে 19টি ভিডিও চিত্র আদালতে উপস্থাপন করেন এবং 6 শিক্ষার্থীর ডেথ সার্টিফিকেটও আদালতে তারা উপস্থাপন করেন এবং এই পুরো ঘটনার প্রেক্ষিতে তারা 26 জন সাক্ষী আদালতে উপস্থিত করেন, যাদের মধ্যে রয়েছেন শহীদ পরিবারের সদস্য এবং সেখানকার প্রত্যক্ষদর্শী সহ আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও আদালতে এসে তারা সাক্ষ্য প্রদান করেন এবং তারা এই অভিযোগের প্রেক্ষিতে তাদের যে বক্তব্য, তাদের যে সত্যতা তারা সেও আদালতে তারা সেটা জানান। তো এর আগে গেল 20 জানুয়ারি মামলার রায় হওয়ার কথা থাকলেও সেদিন রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়, কিন্তু আজ ধারণা করা যাচ্ছে যে আজ রায় প্রস্তুত হয়ে রায় ঘোষণা করা হবে এবং পুরো সম্পূর্ণ রায়টা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। তো এই মুহূর্তে রায়ের এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সময় সংবাদ আরো থাকছে।
বাড়তি আমদানির পরও নাগালের বাইরে খেজুর। চলতি মাসেই 624 মেট্রিক টন খালাসের পরও কেজিতে দাম কমছে মাত্র 50 টাকা, কারসাজির অভিযোগ বিক্রেতাদের। 3 মাস পার হলেও মেরামত হয়নি থাই এয়ারওয়েজের ধাক্কায় রানওয়ের ক্ষতিগ্রস্ত অ্যাপ্রোচ লাইট। এতে শাহজালাল বিমানবন্দরে লাইটিং ক্যাটাগরিতে নিচে নেমে গেছে ঘন কুয়াশায় উড়োজাহাজ অবতরণ সক্ষমতা। বাধ্য হয়েই ফ্লাইট ডাইভার্টের কারণে ভোগান্তিতে যাত্রী, আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন এয়ারলাইন্সগুলো। রানওয়ে লাইটিং ক্যাট সিতে উন্নীত করার পরামর্শ বিশেষজ্ঞদের, কিন্তু বেবিচক বলছে ঢাকা বিমানবন্দরের আশপাশের 500 উঁচু ভবনের কারণে তা সম্ভব নয়। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। শীত মৌসুম মানেই বিশ্বের অন্যান্য শহরের মতো ঢাকার আকাশও আচ্ছন্ন হয়ে পড়ে ঘন কুয়াশায়। প্রভাব পড়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব বেশি থাকায় কমে আসে পাইলটের দৃষ্টিসীমা। রানওয়ে দেখতে না পাওয়ায় ফ্লাইট ডাইভার্ট করা হয় দেশের অন্যান্য বিমানবন্দর সহ পাশের দেশেও। প্রত্যেকটা অনিশ্চয়তার পিছনে আসলে যেমন ফ্লাইট ডিসরাপশন, সাথে সাথে এটার পিছনে আসলে দায়ী কে? এয়ারলাইন্স। আমি বলবো যে কোনোভাবে এয়ারলাইন্স দায়ী না, সেখানে এয়ারপোর্ট অথরিটি। কারণ এই এয়ারপোর্ট অথরিটি আমাদেরকে পরিচালনা করার জন্য যেসব ফ্যাসিলিটিস এটা কমিটেড, তারা কমিটমেন্ট, সেই জায়গাটা তারা ফেল করছে এবং যেটার ক্ষতিগ্রস্ত হচ্ছে এয়ারলাইন্সগুলো ডিরেক্টলি। ৪৫ বছর পর শাহজালালের রানওয়ের লাইটিং সিস্টেম ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 2-এ উন্নীত করা হয় গত বছরের জুলাই। কিন্তু থাই এয়ারওয়েজের উড়োজাহাজের ধাক্কায় অক্টোবর মাসে রানওয়ের অ্যাপ্রোচ লাইট ভেঙে যায়, যা দৃষ্টিসীমা সংকীর্ণ করেছে পাইলটের। বেবিচক জানায় মেরামতে পেরিয়ে যাবে শীত মৌসুম। জুলাই মাস থেকে ক্যাটাগরি 2 ডিক্লেয়ার করেছিলাম। গত অক্টোবরে 29 তারিখে থাই এয়ারওয়েজের একটা ইনসিডেন্ট হয়। তারা অনেক লো অ্যাপ্রোচ করার কারণে আমাদের কিছু হাই ইন্টেন্সিটি অ্যাপ্রোচ লাইট তাদের দ্বারা নষ্ট হয়। এটা ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আমার পার্সেন্টেজটা চলে আসছে 92, 87, 86 এরকম। এটা আমাদের অলরেডি টেন্ডার আমরা থ্রো করেছিলাম, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রানওয়ের সক্ষমতা বাড়াতে লাইটিং সিস্টেম আধুনিকায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকাকে একেবারে একদম ক্যাটাগরি 3C-তে নিয়ে যেতে পারলে ভালো হয়। ওদের দেশের কোনো এয়ারক্রাফট বাইরে থেকে যেটা আসে ড্রাইভার যেন না করতে, সেই চিন্তাটা আমাদের মাথায় থাকা উচিত। এদিকে বেবিচক বলছে দৃষ্টিসীমার বাধা শূন্য করতে হলে ভাঙতে হবে বিমানবন্দরের উত্তর এলাকার 500টি ভবন। যদি ক্যাটাগরি 3 করতে হয়, আমার এই দলিপাড়া এবং এই এলাকায় যে কিছু ইনস্টলেশনগুলি আছে রানওয়ে ঠিক উত্তরে, এখানে আমরা একবার হিসাব করেছিলাম রাফলি 500-র মতো বিল্ডিং আছে। এগুলিকে আমার জিরো করে ফেলতে হবে। ল্যান্ডিং ইনস্ট্রুমেন্ট সিস্টেম ILS 2 অপারেট করতে হলে লাইটিং সিস্টেম 95% পর্যন্ত কার্যকর থাকতে হয়। বর্তমানে ঘন কুয়াশায় কার্যকারিতা নেমে এসেছে 85 থেকে 87%। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। গতরাতে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জোবায়ের হাসান শফিককে আটক করতে যান পুলিশ সদস্যরা। এ সময় বাড়ির ভেতরে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। এ সময় হামলাকারীরা 2টি মোটরসাইকেল ভাঙচুর করে। মারধরে আহত হন পুলিশের উপপরিদর্শক সেলিম রেজা কায়েস। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সময় সংবাদ। শুল্ক হার কমানোর সুযোগে অতিরিক্ত আমদানির পরও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে না খেজুরের দাম। চলতি মাসের 21 দিনেই চট্টগ্রাম বন্দর থেকে 624 মেট্রিক টন খেজুর খালাস হয়েছে, আর গত 6 মাসে খালাস হয়েছে 31,000 মেট্রিক টন খেজুর। অথচ তার বিপরীতে খেজুরের দাম কমছে কেজিতে মাত্র 20 থেকে 50 টাকা। সাক্ষর টিপুর ক্যামেরার বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 23 ডিসেম্বর খেজুর আমদানির শুল্ক হার কমানোর আগে অনেকটা খালি পড়েছিল চট্টগ্রামের ফলমন্ডির সবগুলো আড়ত, কিন্তু এরপরে পাল্টাতে থাকে চট্টগ্রাম বন্দর থেকে খেজুর খালাসের চিত্র। আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে আড়তগুলো এখন খেজুরে ভরে উঠেছে। খেজুরের আমদানি শুল্ক হার 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ করেছে সরকার। আমদানি বেশি হওয়াতে বর্তমান পাইকারি বাজার এখনো স্থিতিশীল অবস্থায় আছে।
চলতি অর্থ বছরের জুলাই থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে 30,877 মেট্রিক টন খেজুর খালাস হয়েছে। যেহেতু আমদানি বেড়েছে, প্রায় দ্বিগুণের বেশি হয়েছে, অবশ্যই খেজুরের বাজারে দামটা এটা সহনীয় পর্যায়ে থাকা উচিত। তবে নানা কারসাজির কারণে পাইকারি পর্যায়ে খেজুরের দাম কমছে একেবারেই ধীরগতিতে। একটা খেজুর মাসটুক এটা বিক্রি করতাম 1800, 1900, এখন ইম্পোর্টারের ধরতেছে এটা 2100 টাকা, 2200 টাকা। তো এই দাম কই কমাইলো এরা? বর্তমানে অভিজাত খেজুর মেটজুল 5 কেজির প্যাকেট 6000 টাকা, আজোয়া 4000 টাকা, মরিয়ম 5000 টাকা এবং সাধারণ মানের খেজুর সাবাবি 2800 টাকা, মাসটুক 2200 টাকা, সুক্কারি 1700 টাকা ধরে বিক্রি হচ্ছে। তো সেলটা হয়ে গেলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না। হ্যাঁ, মানুষ কিন্তু খেজুর অ্যাভেলেবেল পাবে, সমস্যা নেই, প্রচুর আমদানি আছে। বাংলাদেশে বছরে প্রায় 1 লাখ মেট্রিক টন খেজুরের চাহিদার মধ্যে শুধুমাত্র রমজান মাসে ইফতারের জন্য 80 থেকে 90 হাজার মেট্রিক টন খেজুরের প্রয়োজন হয়। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, ওমান, মিশর, আরব আমিরাত সহ অন্যান্য দেশ থেকে আমদানি করা এসব খেজুর বাংলাদেশের ভোক্তা পর্যায়ে পৌঁছাতে অন্তত 8 বার হাত বদল হয়। আর কারসাজির কারণে প্রতিবারই খেজুরের দাম বাড়ে। এক্ষেত্রে বাজার মনিটরিং করা হলে খেজুরের দাম নিয়ন্ত্রণে আসবে, এমনটি বলছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের ফলমন্ডি থেকে অমল দে, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র জুড়ে নজিরবিহীন শীতকালীন ঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। তীব্র ঠান্ডায় এ পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ের তাণ্ডবে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় 10 লাখ বাসিন্দা। রোববার একদিনে বাতিল করা হয় 16,000-এর বেশি ফ্লাইট। বন্ধ রয়েছে গণপরিবহন চলাচল। আলাবামা, জর্জিয়া, নিউ মেক্সিকো সহ অন্তত 24টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাইরে বের না হওয়ার আহ্বান স্থানীয় কর্তৃপক্ষের। তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। বরফের চাদরে ঢেকে গেছে চারিদিক। দেশটির দক্ষিণাঞ্চলে বরফ জমে গাছের ডাল ভেঙে পড়ায় বিদ্যুতের লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত 10 লাখ বাসিন্দা। টেনেসি অঙ্গরাজ্যে বিদ্যুৎহীন 3,30,000-এর বেশি। মিসিসিপিতে 1,60,000, লুইসিয়ানা ও টেক্সাসেও হাজার হাজার মানুষ অন্ধকারে। মধ্য আটলান্টিক অঞ্চলেও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে তুষারঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিসিসিপির অক্সফোর্ড শহর। সেখানে প্রায় 75% গ্রাহক বিদ্যুৎহীন, বহু এলাকায় গাছ ও বিদ্যুৎ খুঁটি ভেঙে পড়েছে। পরিস্থিতি ভয়াবহ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক সিটিতেও প্রবল তুষারপাত ও তীব্র ঠান্ডা। মেয়র জোহরান মামদানি জানান, গেল 8 বছরের মধ্যে সবচেয়ে শীতলতম সময় এটি। ঝড়ের প্রভাব পড়েছে শিক্ষা ও গণপরিবহন ব্যবস্থাতেও। নিউ ইংল্যান্ড থেকে দক্ষিণাঞ্চলে একাধিক বিশ্ববিদ্যালয় ক্লাস বাতিল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে। তুষার ঝড়ের কারণে শার্লটে সব ধরনের গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে 16,000-এর বেশি ফ্লাইট। অন্তত 24টি অঙ্গরাজ্যে জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে। ফ্লোরিডা, দক্ষিণ পূর্ব আলাবামা ও দক্ষিণ পশ্চিম জর্জিয়ার কিছু অংশে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ প্রশাসনের। অর্চিতা শেহজিন, সময় সংবাদ। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে 15 জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত 19 জন। স্থানীয় সময় রোববার রাতে দেশটির বাসিলান প্রদেশের উপকূলে যাত্রীবাহী ফেরিটি উল্টে যায়। নৌযানটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে সুলু প্রদেশের জোলো দ্বীপে যাচ্ছিল। উপকূলরক্ষী বাহিনী জানায়, দুর্ঘটনা কবলিত ওই ফেরিতে 332 জন যাত্রী এবং 27 জন নাবিক ছিলেন। এ পর্যন্ত 215 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড। এখনও শতাধিক নিখোঁজ থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দেখছেন সময় সংবাদ। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের খবর। সুপার সিক্সের নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালের পথে এগিয়ে যেতে টাইগার যুবাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। বুলাওয়েতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1টায়।
অধিনায়ক আজিজুল হাকিম তামিমের নৈপুণ্যে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার 6 নিশ্চিত করে বাংলাদেশ। বি গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও সেমিফাইনালের দৌড়ে জায়গা করে নেয় ভারত ও নিউজিল্যান্ড। বি গ্রুপের সেরা 3 দলের সঙ্গে খেলবে সি গ্রুপের পাকিস্তান, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। কিন্তু গ্রুপে 1 ড্র ও 1 জয় নিয়ে রানার্স আপ হওয়ায় নিয়ম অনুযায়ী বাংলাদেশ খেলার সুযোগ পাবে 2 ম্যাচ। এছাড়া গ্রুপ পর্বের ম্যাচের পয়েন্টও যোগ হবে এখানে। তাই বেশ চাপে থেকেই গ্রুপ সি চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে তামিম আবরারদের। সুপার 6-এর গ্রুপ 2-তে 4 পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে ভারত, সমান পয়েন্ট নিয়ে এর পরের অবস্থানেই ইংল্যান্ড। বাংলাদেশ আছে 4 নম্বরে। তাই সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয় পেতেই হবে টাইগার যুবাদের। এরপর আরেক ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ সিতে 3য় স্থানে থেকে সুপার 6 নিশ্চিত করা জিম্বাবুয়ে। পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচে ইপিএল এর টেবিল টপার আর্সেনালকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। এমিরেটসে ম্যাথিয়াস কুইয়ার শেষ মুহূর্তের গোলে গানারদের বিপক্ষে 3-2 ব্যবধানে জয় পেল রেড ডেভিলস। যদিও প্রতিপক্ষের মাঠে শুরুতেই পিছিয়ে যায় ম্যান ইউনাইটেড, আত্মঘাতী গোলে দলকে ডোবান আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। 37 মিনিটে বায়ার্ন এমবিউমোর গোলে সমতায় ফেরে রেড ডেভিলস। 1-1 গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। 50 মিনিটে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে ইউনাইটেড লিড এনে দেন প্যাট্রিক দ্রোগু। 84 মিনিটে মিকেল ম্যারিনো মাত্র 3 মিনিটের জন্য আর্সেনালকে ম্যাচে ফেরান। তবে শেষ মুহূর্তে কোবি মেইনোর অ্যাসিস্টে ইউনাইটেডের জয়সূচক গোলটি করেন ম্যাথিয়াস কুইয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মধ্যরাতেও তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় জনস্রোত, যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরার অঙ্গীকার। একটি দলের বিরুদ্ধে ভোট নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। খুলনা বিভাগীয় সফরে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে লাখো জনতার ভিড়, বক্তব্য দেবেন কিছুক্ষণ পর। এবং জুলাই অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 6 হত্যা মামলার রায় আজ। আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটিই প্রথম রায়। অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আশা। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। আলিশা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।